আসসালামু আলাইকুম। তো আজকে আমি বিন্যাস শুরু করব। আর ক্লাস নাম্বার 22 দিয়েছি। এটার একটা কারণ হচ্ছে মাঝখানে আপনাদের বীজগাণিতিক সূত্রাবলী এবং উৎপাদক বিশ্লেষণের ক্লাসগুলো ডাউনলোড করে আমি এই গ্রুপে আপলোড দিব, যেন ওই যে 45-এর গ্রুপে আবার করা না লাগে। ওই দুইটা ক্লাস আপনাদের করতে দিছি এবং ঈদের পরে আমি আপলোড দিয়ে একটা পোস্ট করে দেবো। ঈদের পরে দুইটা অধ্যায়ের উপর একটা সলভ ক্লাস নেব। তো ওই অনুসারে আমি মাঝখানে গ্যাপ রেখে 3টা ক্লাস বীজগাণিতিক সূত্রাবলী, 3টা উৎপাদকের এবং একটা সলভ ক্লাস, এই 7টা ক্লাস গ্যাপ রাখার পরে দেখি যে ক্লাস নাম্বার 22 আসে। এই জন্য এটা দেওয়া আছে, মাঝখানে ওইগুলো অ্যাড করে দেব, আপনাদের সিরিয়াল ঠিক থাকবে। তো বিন্যাস এবং সমাবেশ যদিও গুরুত্বপূর্ণ অধ্যায়, আপনাদের প্রশ্ন গত বছর আসা নেই, এখান থেকে আপনাদের যদি নম্বর ডিস্ট্রিবিউশন দেখেন, এখান থেকে আমি একটু প্রথমে অধ্যায়টার সম্পর্কে ধারণা দেই। ফার্স্ট 38 বিসিএস এখান থেকে কোয়েশ্চেন আসছে, 36 বিসিএস আসছে ফার্স্ট। আচ্ছা, পরে হচ্ছে 40 বিসিএস আসছে, 41 বিসিএস আসছে, 44 আসছে। এই হচ্ছে এখানকার কাহিনী। 44-এ কোয়েশ্চেন আসছে 5 নম্বরের, 41-এও কোয়েশ্চেন আসছে 5 নম্বরের, 41-এ 5 নম্বরের, 40-এ 2টা কোয়েশ্চেন আসছে 5 নম্বরের। এগুলো সিঙ্গেল কোয়েশ্চেন ছিল, এখানে 2টা কোয়েশ্চেন দিচ্ছে 5 নম্বরের। 38-এ এখানে 2টা কোয়েশ্চেন 5 নম্বরের, একমাত্র 36 বিসিএস এখানে আসছে 2.5 নম্বরের কোয়েশ্চেন। ঠিক আছে, তার মানে আমরা যদি বিসিএস মিসিং আউট চিন্তা করি, এখানে 35 বিসিএসে কোয়েশ্চেন আসে নাই, 37 বিসিএসে কোয়েশ্চেন আসে নাই, তারপর 39 বিসিএসে কোয়েশ্চেন আসে নাই, তারপর 42 বিসিএসে কোয়েশ্চেন আসে নাই এবং 45 বিসিএসে কোয়েশ্চেন আসে নাই। এর মধ্যে এই দুইটা হচ্ছে ডাক্তারদের জন্য শুধু প্রিলি বেস্ট পরীক্ষা হয়েছে, কোনো রিটার্ন হয় নাই। সো এই দুইটা গ্যাপ যাওয়াটাই স্বাভাবিক। তো এই দুইটাকে বাদ দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখব যে প্রথম বিশেষ আধুনিক বিশেষ চিন্তা করলে 35 থেকে ফার্স্টে কোয়েশ্চেন আসা নাই, 36 আসে, 37 আসে নাই, 38 আসছে, 40 41 আসছে, মাঝখান থেকে 43 মিসিং আউট হয়েছে, 43, 43ও আমাদের কি মিস আউট। তা আমরা যদি চিন্তা করে দেখেন, এই 41 আসছে, 43 আসা নেই, আবার 40 আসছে, 45 আসা নেই, সেই হিসাবে 46-এ কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা বলা যায় যে অলমোস্ট শিওর। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ অবশ্যই, যেহেতু লাস্টের কোয়েশ্চেন আসা নাই, সেই হিসাবে অনেক গুরুত্বপূর্ণ। আবার আরেকটা সেন্সে অগুরুত্বপূর্ণ, 43-44-এর কোয়েশ্চেন আসার পরে মার্কেটে পিএসসির মেম্বার বা চেয়ারম্যান যারা বলেন, তারা প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া সাথে জড়িত আছে এবং পিএসসির একটা সেলে আছে, তাদের হচ্ছে চাকরি পরীক্ষার বিভিন্ন গ্রুপগুলোতে এরা এঙ্গেজ থাকে। স্টুডেন্টরা কি সমালোচনা করে, কি বলে, সব কিছু তাদের কাজ হচ্ছে ওইগুলো চেয়ারম্যান বরাবর বা ওই অথরিটিকে সাবমিট করা। এটা একদম ওপেন চ্যালেঞ্জ, কারণ আমার ফ্রেন্ড পিএসসিতে খুব ভালো একটা পোস্টে ছিল, এখন পোস্টিং অন্য জায়গায় গেছে। তো তার কথা, সে আমার কাছ থেকে ফোন দিয়ে চাকরি পরীক্ষার জব গ্রুপগুলো সম্পর্কে জানছে। তো তাদের কাজটা হচ্ছে এটা। সেই হিসাবে যখন গ্রুপে লেখালেখি হয়েছে যে লেভেল প্লেয়িং ফিল্ড বা ইন্টারমিডিয়েটের কোয়েশ্চেনটা বেশি হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে, তখন তারা চিন্তা ভাবনা করতে পারে যে না, কোয়েশ্চেন নবম দশম শ্রেণীর বই বেস্ট করব, কঠিন হোক বা সহজ হোক সেটা অন্য কথা। লেভেল প্লেয়িং ফিল্ড মানে সায়েন্সদেরকে প্রিফার না দেওয়ার জন্য, ইন্টার থেকে প্রিফারেন্স না দেওয়ার জন্য, কারণ নবম দশম তো সবাই পড়ে আসছে, যদি হায়ার ম্যাথ সবাই পড়ে আসা নেই। সেই দিক যদি চিন্তা করেন যে 19 বেস্ট যদি কোয়েশ্চেন হয়, তাহলে যথারীতি আবারও না আসার সম্ভাবনা বেশি, কারণ এটা নবম দশম শ্রেণীর বইয়ে এই বিন্যাস সমাবেশটা নাই। সম্ভবত থাকলেও একই কথা, সম্ভবতার জন্য থাকলেও খুব লিমিটেড পর্যায়ে আছে। তো দুইটা প্রেক্ষাপটে চিন্তা করি, বাট আমার মনে হয় না ওই প্রেক্ষাপট চিন্তা করবে, যেহেতু সিলেবাসে আছে
সেই হিসাবে এদিক দিয়ে কী হয়েছে না হয়েছে আগামী বছর এখান থেকে খুব ইম্পর্ট্যান্ট এটা। তবে এখানে অনেকগুলো টাইপ আছে। বিন্যাসটা একটু বড়, সমাবেশটা তুলনামূলক ছোট। কোয়েশ্চেন দুইটা থেকেই সমানভাবে আসে, কোনোটা কম কোনোটা বেশি, ব্যাপারটা ওইরকম না, আপনাকে দুইটাই পড়তে হবে। তবে অনেকগুলো টাইপের মধ্যে প্রশ্ন অতটা গভীরে যায় না। বিন্যাস সমাবেশটা কিন্তু ব্যাপ্তি অনেক। নন সায়েন্স কেন, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টও বিন্যাস সমাবেশ সহজে ভালোভাবে বুঝে না। আমি তো দীর্ঘকাল অ্যাডমিশন টেস্ট পড়াইছি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তাদের বিন্যাস সমাবেশ, তারপর হচ্ছে ক্যালকুলাস সহ কিছু টপিক আছে মাথার ভিতর সহজে ঢুকাইতে পারি না। অতএব নন সায়েন্সরা কেমন জানি না, সায়েন্সেরও কি বিন্যাস সমাবেশে দুর্বল থাকে। তো এই জন্য আমি আপনাদের এখানে অনেকটা সিলেক্টিভ পর্যায়ে পড়াবো, ইম্পর্টেন্ট বেস্ট ধরে আর কি। আশা করি এর মধ্যে কমান আসবে। এরপর আপনাদের যদি আরও ডিটেল জানতে হয় তাহলে 45-এর ক্লাস থেকে দেখবেন। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, আজকে ম্যাথমেটিক্সে যাওয়ার আগে ফান্ডামেন্টাল কিছু আলোচনা করতে হবে এই অধ্যায়ের মধ্যে, যে বিন্যাস জিনিসটা কি এবং সমাবেশ জিনিসটা কি। বিন্যাস ও সমাবেশ কি আসলে এটা দেখেন। ধরেন এখানে দুইটা সিঁড়ি আছে, হ্যাঁ, তো বাঁকা দিলে বোঝা যাবে, দুইটা সিঁড়ি আছে। আপনার এটা হচ্ছে প্রথম সিঁড়ি হচ্ছে সমাবেশ, পরের সিঁড়ি হচ্ছে বিন্যাস। তাহলে আমরা সেকেন্ড সিঁড়িতে উঠতে গেলে কিন্তু প্রথম সিঁড়িতে পা দিয়ে উঠে, যদিও লাফ দিয়ে ওঠা যায়, কিন্তু সেকেন্ড সিঁড়িতে যেতে গেলে প্রথম সিঁড়িতে পা দিয়ে যেতে হয়। সো বিন্যাস যাইতে গেলে সমাবেশ করেই যেতে হয়। এই জন্য সমাবেশ হচ্ছে প্রাথমিক ধাপ, বিন্যাস হচ্ছে পরবর্তী ধাপ। ওকে, ফর এক্সাম্পল এই যে এখন ক্রিকেট খেলা চলতেছে, ওয়ার্ল্ড কাপ। এই যে বাংলাদেশ টিম, বিডি টিম, টি-20 ওয়ার্ল্ড কাপ চলতেছে। কতজনের টিম গেছে? 15 জনের টিম। এখন এই 15 জনের টিম থেকে আমাদের বেস্ট 11 নামাইতে হয়। দেখেন জাকের আলী অনেক খেলবে নাকি সৌম্য সরকার খেলবে, কিংবা শেখ মাহাদি, বা যারা সাইড বেঞ্চে আছে, যেমন শরীফুল ইনজুর্ড ছিল, সুস্থ হলে কী হবে। আমাদের যে 11টা সিলেক্ট করতে হয় কতজনের মধ্যে থেকে? এই 15 জনের মধ্যে থেকে কিন্তু আমাদের 11টা সিলেক্ট করতে হয়। এই যে 11 সিলেকশনটা, এই কাজটা হচ্ছে সমাবেশের কাজ করা। পরে এই 11 জনকে নিয়ে 1 2 3 4 5 ধরেন টসে জিতে ব্যাটিং করলো। এই যে আমরা একটা ব্যাটিং অর্ডারটা অ্যারেঞ্জ করি যে কার পরে কে নামবে। হ্যাঁ, যদি ওপেনার ফিক্স, কেন ওপেনারকে কি 6 নম্বরে নামান যায় না? আমরা কত প্রকারে এদেরকে উলট পালট করে আমরা মাঠে পাঠাতে পারবো। এই ফার্দার যে কাজটা করা, এটা হচ্ছে বিন্যাসের কাজ। এই জন্য সমাবেশ যেহেতু ফার্স্ট স্টেপ, বিন্যাস যেহেতু ফার্স্ট স্টেপের পরে সেকেন্ড স্টেপ, সমাবেশের উত্তরগুলো হয় ছোট, বিন্যাসের উত্তরগুলো হয় একটু বড়। আমাদের ফর্মুলা আছে ডাইরেক্ট ওইখানে যাওয়ার, মানে সমাবেশ না করে বিন্যাসে চলে যাওয়ার ডাইরেক্ট সূত্র আছে, কিন্তু আমরা সমাবেশ করেও বিন্যাসে যাইতে পারি, ওই রকমও প্রসেস মেনটেন করা যায়। ঠিক আছে, তাহলে সমাবেশ হচ্ছে কতগুলো লুক থেকে আমাদের টার্গেট অনুসারে কিছু লুক প্রথমে সিলেক্ট করা, এরপর সিলেক্টেড লুককে নিয়ে আমাদের পরবর্তীতে কাজ করা হচ্ছে। পরবর্তীতে যেমন ধরেন বাংলাদেশে যে মন্ত্রী পরিষদ গঠন করে, ধরেন 300 মেম্বারের মধ্যে ধরেন আওয়ামী লীগের চিন্তা করেন যে 250 পার্লামেন্ট মেম্বার মনে করেন যে আছে। এখন প্রাইম মিনিস্টার চিন্তা করলো উনি 50 সদস্যের মন্ত্রী পরিষদ গঠন করবে। তো উনি কিন্তু আগে 250 জন থেকে 50 জন সিলেক্ট করে যে কারে কারে এবার মন্ত্রী দিবে, কোন জেলা থেকে কারে নিবে। এই যে সিলেকশনটা, এটা হচ্ছে সমাবেশ। এরপরে এই 50 জনকে কাকে কোন মিনিস্ট্রি দিবে, শিল্প মন্ত্রণালয়কে, যোগাযোগ মন্ত্রণালয়কে, ওই ফার্দার কাজটা হচ্ছে বিন্যাস। আশা করি জিনিসটা বুঝছেন। এখন পরীক্ষার মধ্যে আপনি কেমন বুঝবেন? পরীক্ষার মধ্যে এগুলো যদি না বোঝেন, আপনাদের শব্দ দিয়েও চেনা যায়। যেমন বিন্যাস, বিন্যাস সঙ্গে কিছু পরিচিত শব্দ থাকে, সাজানো, বিন্যাস করা, এই শব্দটা তো থাকবেই।
বা বিন্যস্ত করা, এই শব্দটা থাকে। সংখ্যা গঠন, যত প্রকার সংখ্যা গঠনের অঙ্ক আছে সব হচ্ছে বিন্যাস বা শব্দ গঠন, এগুলো হচ্ছে বিন্যাস। আরও আছে, যেমন মন্ত্রী পরিষদ গঠন বলছে, এগুলো আমাদের লাগবে না, এটুকু জানলে আপনাদের চলবে। সেম ওয়েতে সমাবেশক কিছু কিওয়ার্ড দিয়ে আমরা চিনতে পারবো। এই কিওয়ার্ডের বাইরেও অঙ্ক আছে, কিন্তু ম্যাক্সিমামে কিওয়ার্ড দিয়ে চেনা যায়। সমাবেশের অঙ্ক চেনার উপায় হচ্ছে বাছাই করা, নির্বাচন করা, কমিটি গঠন, কোনো প্রকার দল কিংবা গ্রুপ এগুলো গঠন। তারপর হচ্ছে আপনার করমর্দন করা, মানে হ্যান্ডশেক, যেটা করমর্দনের বাংলা ইংলিশ হচ্ছে হ্যান্ডশেক। করমর্দন করা বা কোলাকুলি করা, এগুলো একই। কত প্রকার কোলাকুলি করা যায়, ঠিক আছে? করমর্দন করা বা কোলাকুলি করা। অথবা জ্যামিতিক ম্যাথগুলো, জ্যামিতিক ম্যাথ হচ্ছে কতগুলো ত্রিভুজ গঠন করা যায়, কতগুলো চতুর্ভুজ গঠন করা যায়, কতগুলো সরলরেখা আঁকা যায়, কতগুলো কর্ণ আঁকা যায়। এই ধরনের জ্যামিতিক যে টার্ম দিয়ে অঙ্কগুলো হয় সেগুলো সমাবেশের অঙ্ক হয়। তো এগুলো হচ্ছে কিওয়ার্ড, আমরা এই শব্দ দেখলে অঙ্ক সাইড করে ফেলতে পারবো কোনটা বিন্যাসের কোনটা সমাবেশের। এখন বুঝলাম যে অঙ্ক বিন্যাসের সমাবেশের। এখন আমাদের অঙ্ক করতে হবে। অঙ্ক করতে গেলে আমাদের কিছু সূত্র লাগবে। যেমন এনপিআর একটা সূত্র আছে, এনসিআর নামে আরেকটা সূত্র আছে, আরেকটা সূত্র আছে এন টু দি পাওয়ার আর। ঠিক আছে? এই এন টু দি পাওয়ার আর হচ্ছে মূলত বিন্যাসের সূত্র। ঠিক আছে? এই প্রথম দুইটা সূত্র হচ্ছে বিন্যাসের। আমি প্রেক্ষাপট বলে দিচ্ছি কখন কোনটা ইউজ করবেন। আর সেকেন্ড সূত্রটা হচ্ছে সমাবেশের, এনসিআর। এখন এন এবং আর এর হচ্ছে ভ্যালু আছে, পি এবং সি এর কোনো ভ্যালু নেই, এরা হচ্ছে অপারেটর। পি ফর পারমুটেশন, বাংলা হচ্ছে বিন্যাস। সি ফর কম্বিনেশন, মানে বাংলা হচ্ছে সমাবেশ। এখন ধরেন 15 জন লোক থেকে 11 জনের একটি দল নিয়ে একাদশ কীভাবে সাজানো যায়, সমাবেশের অঙ্ক। দল সাজানো, দল গঠন, এনসিআর। তাহলে এন হচ্ছে টোটাল নাম্বার, এটা হচ্ছে মোট টোটাল, যেটাকে আপনি স্টক হিসাবে বলতে পারেন। আর আর হচ্ছে আপনাকে কমান্ড করা, যে কমান্ডটা করছে বা আপনার হাতে যে অপশনটা আছে এটা। যেমন আমার টোটাল স্টক হচ্ছে 15 জন, আমাকে কমান্ড করছে 11 জনের দল নিতে, বা অপশন হচ্ছে আমি সর্বোচ্চ 11। তাহলে এটা 15C11 উপায়ে করা যাবে। মান কীভাবে বের করতে হবে সেটা পরের ইস্যু, ভ্যালু নিন আমরা পরে যাব, কিন্তু ফর্মুলা হচ্ছে 15C11। আবার ধরেন ক্লাসের মধ্যে বা একটা শব্দ আছে আপনার, ধরুন সাকিব। ঠিক আছে? সাকিব একটা ওয়ার্ড, এখানে আমাদের 6টা অ্যালফাবেট আছে, সবগুলো আলাদা। এখন আপনাকে বললো এই 6টা অ্যালফাবেট থেকে 3টা নিয়ে আপনি কত প্রকারে সাজাইতে পারেন। এখন দেখেন, আপনি 3টা যদি নেন, যে কোনো 3টে নিতে পারি। ধরেন এস, এইচ আর এ নিলাম। এখন এটার আপনি তো এসও লিখতে পারেন বা HAS হাসও লিখতে পারেন। ঠিক আছে? আরও লেখা যায় HS, এইভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, বিভিন্নভাবে এই 6টা উপায় সাজাতে পারি। আপনি এই যে উদল বদল করে সাজানো, এটা হচ্ছে বিন্যাস। তো এটা তো আপনি কি করছেন, শুধু এই 3টে অ্যালফাবেট, আপনাকে বলছে 3টে অ্যালফাবেট নিয়ে, আপনাকে বলেন না যে এই 3টা নিতে, আপনি SKI নিতে পারেন বা KIB নিতে পারেন। তাহলে কত প্রকারে এই কাজটা করতে পারবেন, এটা হচ্ছে আপনার সরাসরি ফর্মুলা। এন এর ভ্যালু হচ্ছে 6টা অ্যালফাবেট, আর এর ভ্যালু হচ্ছে 3, আপনাকে 3টা অ্যালফাবেট নিতে বলছে। এই এন হচ্ছে টোটাল ভ্যালু, আর হচ্ছে যে কটা আপনাকে অপশন বলে। এবার আপনি দেখবেন যে কি বলছে, আপনাকে বলছে কত প্রকারে সাজানো যায়,
তাহলে সাজানো মানে বিন্যাসের অঙ্ক। তাহলে বিন্যাসের অঙ্কের সূত্র ছিল এটা হবে এনপিআর। আমি ফর্মুলা বলে দেবো এনপিআর এর পরিবর্তে 6p3। তাহলে এটা আমাদের টোটাল অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে ফর্মুলাগুলোর কাজ হচ্ছে এরকম। এখন মান কীভাবে বের করব সেটা পরে আসতেছি। এটা হচ্ছে প্রাথমিক বেসিক। এছাড়া আরও কিছু কথা আছে, যেমন এদের সূত্র আছে। এই যে এনপিআর এর সূত্র হচ্ছে, এটা মুখস্থ রাখতে হবে, n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। আর এনসিআর এর সূত্র হচ্ছে n ফ্যাক্টরিয়াল বাই r ফ্যাক্টরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টরিয়াল। ফর্মুলা ঠিক আছে? এই দুইটা সূত্র মুখস্থ করতে হবে। এখন নতুন একটা জিনিস চলে আসছে, ফ্যাক্টরিয়াল জিনিসটা কি? দেখেন ফ্যাক্টরিয়ালকে লেখা যায় এভাবে, 5 এরকমভাবে লেখা যায়, অথবা 5 ফ্যাক্টরিয়াল এভাবে লেখা যায়। তবে এটা রিটেনে লেখা সময় সাপেক্ষ এবং স্পেস নেই, আমাদের এই পদ্ধতিতে লেখাটাই বেটার। হ্যাঁ, এই 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আপনাদের ধারা অধ্যায় একটা অঙ্ক করতে গিয়ে এরকম টাস্ক দিয়েছে। আপনাকে যদি বলে 9 ফ্যাক্টরিয়াল কত, তাহলে আপনাকে 9 থেকে সিরিয়ালি একবারে একটা একটা করে, লাভ দিয়ে কমা যাবে না, একটা একটা করে কমতে কমতে 1 পর্যন্ত যাইতে হবে। যে কোনো ফ্যাক্টরিয়াল মানে আপনার 1 পর্যন্ত আসতে হবে, ওই সংখ্যা থেকে ধীরে ধীরে কমতে কমতে। তারপরে এগুলো গুণ দিলে যে মান আসে সেটাই হবে সংশ্লিষ্ট ফ্যাক্টরিয়ালের ভ্যালু। এখন আপনাকে যদি মনে করেন ক্যালকুলেশন করতে বলা হয় 5p3 মনে করেন, তাহলে আপনি এনপিআর এর কি সূত্র পড়ছেন? যে এটা এনপিআর মানে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। তাহলে 5p3 কি হবে? n ফ্যাক্টরিয়াল, n হচ্ছে এই উপরেরটা, ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। তাহলে 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। এখন 5 ফ্যাক্টরিয়ালের মান কত? এই যে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। তো 2 1 2 1 কাটা, এরপরে এইটুকু গুণ দিলে হয় 4 5 20, 3 20 60। অ্যান্সারটা হচ্ছে 60। এই সিস্টেমে আমাদের ভ্যালু বের করা যায়। ঠিক আছে? এখন আপনি যদি ডিরেক্ট রিটেন পরীক্ষায় এই 5p3 = 60 লেখেন, ওকে, কোনো সমস্যা নেই। এই যে ভ্যালু বের করা, এই প্রসেস মোটেও দেখানো লাগবে না, আপনি দেখাই দিলে ওকে, ইটস ভেরি গুড বাট নট নেসেসারি। তাহলে আপনার ভ্যালু বের করাটা দ্রুত শিখতে হবে। এই জন্য এখন চলেন আমি বিন্যাস সমাবেশের ভ্যালু বের করাটা শেখাচ্ছি। ধরেন 9p4 এর মান বের করবেন। 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6, এটাই হচ্ছে ভ্যালু। আমি বলতে পারি স্যার আর কই? আপনার নিচে যে সংখ্যাটা থাকে, এই যে এটা ইন্ডিকেট করে আপনি কতটা সংখ্যা গুণ দিবেন। তাহলে নিচে যদি 4 আছে, আমি 4টা সংখ্যা গুণ দেব। কোন 4টা সংখ্যা? এই যে উপরেরটা থেকে শুরু করে কমতে কমতে 4টা সংখ্যা। এরপর আপনার হাতে ক্যালকুলেটর আছে, রিটেন পরীক্ষায় সমস্যা নেই, চাপবেন, একটা রেজাল্ট চলে আসবে। আপনাকে যদি বলা হয় ধরেন 7p2 এর ভ্যালু বের করতে, তার মানে আমাকে যেহেতু এখানে নিচে 2টা সংখ্যা গুণ দিতে হবে। কত কত? এখান থেকে শুরু, 7 ইন্টু 6, তাহলে 6 7 42 হচ্ছে 7p2 এর মান। আপনি কিন্তু পরীক্ষায় ডাইরেক্ট এভাবে 42 লিখবেন, এটা দেখাবেন না। এটা হচ্ছে বের করার সোরা পদ্ধতি, বুঝছেন? আপনাকে যদি 8p3 বের করতে বলে, তাহলে 3টা সংখ্যা গুণ দিবেন, 8 ইন্টু 7 ইন্টু 6, এরপরে গুণ দিলে যা আসে তা হচ্ছে ভ্যালু। আমাদের পি এর মান বের করা। তাহলে একই সাথে যদি সি এর মানও আসে, তাহলে সি বের করাটাও দেখাই। ধরেন 8p3 বের করছি, 8c3 দেখাই। 8c3 এর মান হবে সেম 8 ইন্টু 7 ইন্টু 6, বাট পার্থক্য হচ্ছে আপনি যখন পি এর মান বের করবেন শুধু উপরে গুণটা দিবেন, আর সি এর মান বের করলে নিচের সংখ্যার ফ্যাক্টরিয়ালে, যে এটার ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হয়। এরপরে তাহলে 3 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 6, এটা কাটা 7 8 56 আসবে। ঠিক আছে? আপনারা 0 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 1, 1 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 1, 2 ফ্যাক্টরিয়াল 2, 3 ফ্যাক্টরিয়াল 6, 4 ফ্যাক্টরিয়াল 24,
5 ফ্যাক্টরিয়াল 120, 6 ফ্যাক্টরিয়াল 720, এই 7টা ফ্যাক্টরিয়াল এখানে আছে 6 পর্যন্ত। এই ফ্যাক্টরিয়ালের মানগুলো মুখস্থ রাখবেন, তাহলে পরীক্ষা দ্রুত ক্যালকুলেশন করতে পারবেন। আপনাদের ম্যাক্সিমাম অঙ্কই এদের মধ্যেই ঘোরাফেরা করায় ফ্যাক্টরিয়াল, তো মানটা ডাইরেক্ট বসাই দিলে আপনার অঙ্ক করতে সহজ হবে। তাহলে এই যে এই ফ্যাক্টরিয়ালের ভ্যালুগুলো মুখস্থ রাখবেন, 0 ফ্যাক্টরিয়াল 1, 1 ফ্যাক্টরিয়াল 1, 2 ফ্যাক্টরিয়াল 2, 3 ফ্যাক্টরিয়াল 6, 4 ফ্যাক্টরিয়াল 24, 5 ফ্যাক্টরিয়াল 120, 6 ফ্যাক্টরিয়াল হচ্ছে 720। অথবা বেরও করতে পারেন, এই যে ধরেন 6 ফ্যাক্টরিয়াল 720 বন্ধ করেন, মুখস্থ করে গেছেন, পরীক্ষা ভুলে গেছেন, কী করবেন? 6 ফ্যাক্টরিয়াল কত? 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আপনি গুণ দেন, 5 6 30, 4 30 120, 120 ইন্টু 3 কত? 360, 360 দোকানে 720 বের করা যায়। তাহলে বিন্যাসের ভ্যালু মানে পি এর ভ্যালু আর সি এর ভ্যালুর পার্থক্য হচ্ছে পিতে শুধু উপরে গুণ হবে কয়টা সংখ্যা? যত ফ্যাক্টরিয়াল থাকে। আমি আরেকটা ভ্যালু বের করে দেখাই দিচ্ছি। মনে করেন 12p3 আর 12c3 এর মান বের করবো। তাহলে 12p3 মানে 12 ইন্টু 11 ইন্টু 10 শেষ, 3 আছে, 3টা সংখ্যা গুণ। আর 12c3 মানে এই যে 3টা সংখ্যা গুণ দেওয়ার পরে নিচে এটার ফ্যাক্টরিয়াল, নিচেরটার ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। কারণ 3 ফ্যাক্টর মানে কত? 6 দিয়ে ভাগ দেবেন, এটা কাটলে 2, তাহলে 11 দুগুণে 22, 22 ইন্টু 10 হচ্ছে 220। আর এটা গুণ দিলে কত আসে বের করে দেবেন। 11 12 গুণ দিলে 132, তার মানে এটা 1320। এই পর্যন্ত যদি বুঝে থাকেন আপনারা লেখেন বুঝছি, মানে এটুকু হচ্ছে আমার প্রাথমিক বেসিক। এরপরে আরও কিছু বেসিক আছে, একবারে বললে মাথা জট লাগবে। আমি কিছু অঙ্ক করাবো, অঙ্কের মধ্যে আবার আরও কিছু বেসিক দিব। এইটুকু পর্যন্ত বুঝে থাকলে আপনারা বিসি লেখেন, আপাতত বেসিকটা ক্লিয়ার। বেসিক শেষ হয় নাই, মানে ক্লিয়ার হয় নাই, বাট যেটুকু পড়াইছি এইটুকু ক্লিয়ার। আচ্ছা, নেক্সট এবার টাইপ 1-এ যান। আপনাদের বইয়ের টাইপ 1, যাদের কাছে নতুন বই আছে তাদের 296 পেজ, আর অন্য বই থাকলে বিন্যাসের টাইপ 1-এ যান। ধরেন এখানে ফার্স্ট ওয়ার্ডটা কি লিখছে? কশনস। এই শব্দটির বর্ণগুলো থেকে 4টা করে নিয়ে কতগুলো ভিন্ন ভিন্ন শব্দ তৈরি করা সম্ভব? দেখেন কতগুলো ভিন্ন ভিন্ন শব্দ তৈরি, মানে শব্দ গঠন করা সম্ভব বিন্যাসের অঙ্ক। এই শব্দ মানে হচ্ছে বিন্যাস। এই যে এখানে শব্দ লেখা ছিল, অবশ্য ডিলিট করে দিচ্ছি। এই শব্দ মানে হচ্ছে বিন্যাসের অঙ্ক। তাহলে আপনি দেখেন এখানে এন এর মানটা কত, মানে এই শব্দটাতে কয়টা বর্ণ আছে? 1 2 3 4 5 6 7 8। আপনাকে 4টা নিতে বলছে, তাহলে আর এর মান 4। তবে খেয়াল করতে হবে এখানে কোনো বর্ণ রিপিট আছে কিনা। রিপিট থাকলে এক নিয়ম, রিপিট না থাকলে আরেক নিয়ম। তাহলে আমাদের প্রথমে রিপিট বিহীন নিয়মটা শিখি, পরে রিপিট যুক্ত নিয়মটা শিখব, বুঝছেন? তাহলে এখানে আমাদের টোটাল 8টা বর্ণের মধ্যে দেখেন কোনো রিপিট নেই, প্রত্যেকটা আলাদা আলাদা। CAUTIONS সবগুলো আলাদা। তাহলে যখন আমাদের সবগুলো আলাদা হয় তখন অ্যাম্পিয়ার সূত্র ইউজ করা যায়। একটা কথা মনে রাখেন, রিপিট হইলে কেমনে করব আমরা এখন জানি না, আজকে শিখবো না, কারণ এটা আজকে আপনাদের শেখার বিষয়বস্তু না। এটা একদম বিন্যাস সমাবেশের লাস্ট টপিকের বিষয়বস্তু। কারণ রিপিট থাকলে অঙ্কগুলো বিন্যাসের সমাবেশের কম্বাইন্ড প্রসেসে করতে হয়, ককটেল মেথডে। এখন আগে বিন্যাস শিখতে হবে, পরে সমাবেশ শিখতে হবে, পরে ওইটা মিক্স শিখতে হবে। তাহলে আপাতত শুধু জানা নেন যে কখন অ্যাম্পিয়ার সূত্র ইউজ করা যাবে। দেখেন অ্যাম্পিয়ার সূত্রটার বাংলা তর্জমা হচ্ছে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে সাজানোর উপায়। তাহলে অ্যাম্পিয়ার নিজে বলতেছে ভাই আমার এন ভিন্ন ভিন্ন হইতে হবে, আরও ভিন্ন ভিন্ন হইতে হবে, তাইলে আমি ভাই জাগ্রত। অন্য রিপিট মেরে দেবে আমি ডেড। মনে করেন আপনাকে বললো আমেরিকা, যে আমেরিকা শব্দ থেকে আপনি 3টা করে নিয়ে শব্দ তৈরি করেন, আপনি অ্যাম্পিয়ার দিয়ে পারবেন না। আপনার অঙ্ক করা পসিবল, আদার্স প্রসেস আছে। যেহেতু শব্দ আছে প্রসেস আছে,
দুনিয়াতে যত শব্দ আছে সব শব্দ নিয়ে বিন্যাস করা যাবে, যে কোনো কন্ডিশনে করা যাবে, প্রসেস আছে, বাট এভরিথিং নট নেসেসারি ফর ইউ। আমি শুরুতেই বলছি বিন্যাস সমস্যার পরিধি অনেক বড়, বাট সব কিছু আমাদের জন্য দরকার নাই। কথা বুঝছেন? তাহলে আমেরিকা শব্দ তো রিপিট আছে দুইটা এ, যখনই বর্ণের রিপিট থাকে শব্দের মধ্যে তখন আর এনপিআর কাজ করে না। ও বলবে আই এম সরি, আপনি অন্য রাস্তা দেখেন। মানে আপনি এনপিআর সূত্রকে বলছেন বাবুদন বাবা, আমেরিকা শব্দ থেকে 3টি করে নিয়ে কতগুলো শব্দ তৈরি করতে পারবো। ওর ভিতরে ডাটা এন্ট্রি মারছে, এন্ট্রি মারার পরে ইরর দেখাইতেছে দুইটা এ, কারণ ও শুধুমাত্র করতে পারে যখন সবগুলো বর্ণ আলাদা আলাদা থাকে। যখন ওই দুইটা এ পাবে ও ইরর শো করে বলবে আই এম সরি, কিন্তু ওরে সরি বলবে না, কারণ দেখেন ওর সবগুলো আলাদা আলাদা। তখন এনপিআর সূত্র মানে কত 8P4, এটার ক্যালকুলেশন করবেন কত, আপনি ডাইরেক্ট উত্তর লিখবেন, বুঝছেন? অথবা বইয়ের মতো দেখায় দিতে পারেন n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। তাহলে 8 ফ্যাক্টরিয়াল একটা মান আছে, ডাইরেক্ট লিখতে পারেন, অথবা আপনি রাফের মধ্যে এই কাজটা করে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 করে ডাইরেক্ট মানটা লিখতে পারেন। যেভাবে লেখেন অ্যান্সারটা শেষ। তবে বইয়ে যেভাবে লিখছি প্রথমে শব্দের তর্জমা দিতে হবে। কসাস শব্দটিতে মোট 8টি বর্ণ আছে, যার মধ্যে সবগুলো বর্ণ ভিন্ন ভিন্ন। যদি রিপিট থাকে সেটাও বলতে হবে, যার মধ্যে 2টা সি আছে 2টা এ আছে, এরকমভাবে বইয়ে প্রেজেন্টেশন দেওয়া আছে, সেটা দেখতে পারবেন। এটা হচ্ছে কয়টা, 8টা থেকে 4টা নিছি এনপিআর। এখন পরের প্রশ্নটা দেখেন, শব্দ দেওয়া আছে লগারিদম। এখন বলছি লগারিদম শব্দটি থেকে সবগুলো বর্ণ নিতে, তার মানে লগারিদম বর্ণ আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9টা, n = 9, যেহেতু আমাদের মূল স্টক 9টা এবং সবগুলো নিতে বলছে, সো আর এর মান অপশনও 9টা। সেই হিসাবে এনপিআর সূত্র অনুসারে আমরা লিখতে পারি 9P9। কিন্তু যখন NPN হয়ে যায়, মানে দুইটা যদি সমান হয়ে যায়, তখন এটাকে n ফ্যাক্টরিয়াল লেখা যায়। এটা হচ্ছে বিন্যাস সমস্যা আরেকটা সূত্র, NPN = n ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এটা সিম্পল। কারণটা হচ্ছে কি জানেন, এই যে NPN = n ফ্যাক্টরিয়াল কেন হয়, n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে n মাইনাস n ফ্যাক্টরিয়াল। সূত্র অনুসারে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল, r এর ভ্যালু n, তাহলে n থেকে n গেলে কত 0, এই 0 ফ্যাক্টরিয়াল মান কিন্তু 0 না, 0 ফ্যাক্টরিয়াল মান কিন্তু 1, তাহলে n ফ্যাক্টরিয়ালকে 1 দিয়ে ভাগ করলে n ফ্যাক্টরিয়াল হয়। এই জন্য উপর নিচে দুইটা সেম টু সেম হইলে n ফ্যাক্টরিয়াল হয় বিন্যাসের হইলে। তাহলে 9P9, 9টা বর্ণ থেকে 9টা নিয়ে সাজাতে বলছে, সব কয়টা, তাহলে অ্যান্সার 9P9 অর 9 ফ্যাক্টরিয়াল। এরপর আপনি 9 ফ্যাক্টরিয়াল এভাবে দেখায়া গুণ দিতে পারেন, অথবা ডাইরেক্ট ক্যালকুলেটরে 1 × 2 × 3 × 4 × 5 × 6 × 7 × 8 × 9 উত্তর আসবে, গ্যাট লিখে দিয়ে বলে দিলে শেষ। যদি বুঝে থাকেন লিখবেন T1C, আমাদের টাইপ 1 ক্লিয়ার। অর্থাৎ একটা শব্দ দেওয়া থাকবে, সেই শব্দ থেকে সবগুলো নেওয়ার কথা বলতে পারে বা কয়েকটা নেওয়ার কথা বলতে। ধরুন যদি বলতো লগারিদম থেকে 6টা করে নিয়ে কত রকম সাজানো যায়, তাহলে 9P6 হইতো, 5টা করে নেওয়া বললে 9P5 হইতো, 3টা করে নেওয়ার বললে 9P3 হইতো। 9-এর চেঞ্জ নেই, কারণ স্টক তো n। অপশন যে কটা বলবেন নিচে ততটা বসাবেন, সব বলে সব বসাবেন, কম বলে কম বসাবেন। আর ক্যালকুলেশন মেথড তো বলেই দিয়েছি, আগেই পড়ানো হয়েছে, সো অঙ্ক জটিল হবে না। আর এগুলো পরীক্ষা আসবেও না, প্রিলিতে আসতে পারে। যেমন এবার আপনাদের আসছে কনিক শব্দটি থেকে কত রকম সাজানো যায়, সবগুলো বর্ণ নিয়ে। ঠিক আছে, একটা শব্দ যদি বর্ণে রিপিট থাকে, ঠিক আছে, একটা শব্দ যদি বর্ণে রিপিট থাকে, এই যে ধরেন আমেরিকা বলছি, এখন যদি বলে সবগুলো নিয়ে, আর যদি বলে 3টি করে নিয়ে, অর্থাৎ n এবং r ভিন্ন, বুঝছেন? যখন n = r তখন ইজিলি অঙ্কটা করা যায়, কিন্তু যখন n = r, মানে আমাদের n হচ্ছে 7 আমেরিকাতে, কিন্তু r কত 3, n = যদি r হয় তখন NPR দিয়ে করা যায় না। আর যখন আমাদের রিপিট থাকার সমস্যা নেই, সব কয়টা নিতে বলে, তখন অঙ্কটা সমস্যা নেই। আপনার যতটা আছে তত ফ্যাক্টরিয়াল দিবেন, এরপরে যা রিপিট আছে ভাগ করে দেবেন, 2টা এ আছে 2টা দিয়ে ভাগ।
এই কনসেপ্টে এবছর আপনাদের প্রিলিতে কোশ্চেনটা আসছে কনিক। কনিক শব্দটা থেকে কত রকম সাজানো যায়? তাহলে কনিকে বর্ণ আছে 5টা, 5 ফ্যাক্টরিয়াল, 2টা সি আছে, 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, 5 ফ্যাক্টরিয়াল মানে 120, 2 ফ্যাক্টরিয়াল মানে 2, কাটাকাটি করলে অ্যান্সারটা 60। খুব ইজি অঙ্ক ছিল, এগুলো আমার প্রিলি বেসে পড়াইছি, সিম্পল। তাহলে একই রকমভাবে আমেরিকা থেকে যদি সব কটা নেওয়ার কথা বলে 7 ফ্যাক্টরিয়াল বাই 2, তাহলে 7 ফ্যাক্টরিয়াল একটা মান আছে, মান আমার মুখস্থ নাই, সম্ভবত এটা ক্যালকুলেশন করলে যেটা আসে, ঠিক আছে। তো এই হচ্ছে যদি সব কটা নিয়ে সাজাতে বলা হয়। এটা আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টাইপ 3-তে। তো টাইপ 3-তে আগে পড়াই ফেলি, পরে আমি টাইপ 2টা পড়াচ্ছি, যেহেতু আলোচনার প্রসঙ্গে আসছে। তাহলে টাইপ 3-টা আগে পরে আমি টাইপ 3-তে ব্যাক করতেছি। তাহলে টাইপ 3 আপনাদের বই থেকে যদি একটা ম্যাথ নেই, ধরেন 38 বিসিএসের কোশ্চেন প্রিলিতে, ম্যাথমেটিক্স, THEMA, সরি আবার হাসি আসতেছে, আল্লাহ জানে সর্দি টর্দি লাগে কিনা, ঈদ আসতেছে। আচ্ছা, এই যে ম্যাথমেটিক্স শব্দটা পরীক্ষা দিয়ে দিছে, এই শব্দটার অক্ষরগুলো দ্বারা কতগুলো বিন্যাস করা সম্ভব? দেখেন এখানে কতগুলো বিন্যাস করতে পারবেন সবগুলো নিয়ে। যখন বর্ণের লিমিট দিবে না, তার মানে আপনি সব নিতে হবে। তাহলে এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা আছে। তাহলে 11 ফ্যাক্টরিয়াল উপরে। এবার দেখেন রিপিট কি আছে, একটু খেয়াল করে দেখেন। এম এখানে একটা, এখানে একটা, দেন 2 ফ্যাক্টরিয়াল, তারপর এ এখানে একটা, এই যে এ এখানে একটা, দেন 2 ফ্যাক্টরিয়াল। যেগুলো রিপিট সেগুলো দিয়ে ভাগ। তারপর হচ্ছে এই যে টি এখানে একটা, টি এখানে একটা, দেন 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। আর বাকিগুলো আলাদা, HEICS, বাকিগুলো আলাদা। বাকিগুলোর এই যে ভাগ আছে, বুঝছেন? বাকিগুলোর নিয়ম হচ্ছে এইচ একটা 1 ফ্যাক্টরিয়াল, ই একটা 1 ফ্যাক্টরিয়াল, আই একটা 1 ফ্যাক্টরিয়াল, সি একটা 1 ফ্যাক্টরিয়াল, এস একটা 1 ফ্যাক্টরিয়াল। 1 ফ্যাক্টরিয়ালগুলোর দরকার নেই, কারণ 1 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1, এই জন্য সিঙ্গেলগুলো থাকলে দেওয়া লাগে না, বুঝছেন? যেগুলো রিপিট থাকে, যতবার রিপিট ততবার। একটা যদি 3বারও থাকে, যেমন আপনাদের কোয়েশ্চেন দেখেন মিসিসিপি 2 নম্বর কোয়েশ্চেন, মিসিসিপি, হ্যাঁ এটা ওয়ার্ড, এইটার সবগুলো কিন্তু কত রকম সাজানো। তাহলে মিসিসিপিতে বর্ণগড়ে আছে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে এটাও 11 ফ্যাক্টরিয়াল। কিন্তু কাহিনী হচ্ছে আই আছে একটা, 2টা, 3টা, 4টা, তাহলে 4 ফ্যাক্টরিয়াল, যতটা তত ফ্যাক্টরিয়াল। এস আছে একটা, 2টা, 3টা, 4টা, 4 ফ্যাক্টরিয়াল। এবং পি আছে 2টা, এই যে 2টা, 2 ফ্যাক্টরিয়াল। এটা হচ্ছে অ্যান্সার। এত বড়গুলো দিবে না, এটা পরীক্ষা দিচ্ছে, এখন দিচ্ছে আপনাকে ক্যালকুলেশন করতে হবে, কিছু করার নেই। আপনার এটা লিখবেন 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর নিচে 2 ফ্যাক্টর মানে 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে এই 3টা 2-কে 8-এ কাটবে। এরপর আপনি ক্যালকুলেটর একটা একটা করে গুণ দিবেন, 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5, মান চলে আসবে। এটা যে খুব বেশি সময় লাগবে ব্যাপারটা এরকম না। একটা রিটেনের পরীক্ষায় তো আগে ধরেন এগুলো আড়াই মার্কের কোয়েশ্চেন, এখন বর্তমানে আড়াই মার্কের কোয়েশ্চেন, বা এটা যখন আসছিল 38-এ তখন আড়াই মার্কের ছিল। আড়াই মার্কের একটা কোয়েশ্চেনে 6 মিনিটের মতো সময় পাওয়া যায়। তাহলে আপনি এই কোয়েশ্চেনটা 6 মিনিটের কোয়েশ্চেন কিন্তু না, এটা 3 মিনিটের কোয়েশ্চেন, লিখে এইটুকু ক্যালকুলেটরে গুণ দিবেন, উত্তর হয়ে যাবে। সো জটিল কিছু না। এইটুকু পর্যন্ত বুঝলে ডান কমেন্ট করেন। এরপর আমি এই টাইপ 3-এর একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ করব, বেশি না, কারণ টাইপ 3-তে আপনাদের বইয়ে দেখবেন যে 6টা অঙ্ক করা আছে। এরপর আপনাকে নিজে করুন, যেটা দেওয়া আছে এটা ওই 6টা নিয়মই। এই 6টা অঙ্কের মধ্যে প্রথম 3টা 1 নিয়মের, পরের 3টা 1 নিয়মের। এই জন্য প্রথম 3টার মধ্যে 2টা করছি, ম্যাথামেটিক্স আর হচ্ছে
মিসিসিপি আপনাদের শুধু করিনি, আমি ক্রিটিক্যালটা সহজ করে দেবেন। আর 4, 5, 6 এদের মধ্যে একটা করে দেব, একটা করে দিলেই আপনারা বাকিগুলো করতে পারবেন। ডান কমেন্ট করেন, বুঝলেন? ডান। আচ্ছা, পরে 4, 5, 6 করতে গিয়ে আপনাদের আরেকটা জিনিস দেখেন, ধরেন 9 ফ্যাক্টরিয়াল আপনাদের লেখাইছি, 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। হ্যাঁ, এটাকে আপনি কি লিখতে পারেন? 9 ইন্টু 8 ফ্যাক্টরিয়াল, কারণ এটুকু কি, এটুকুকে কি ফ্যাক্টরিয়াল লেখা যায়? 8 ফ্যাক্টরিয়াল। অথবা আপনি লিখতে পারেন 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল। এখানে যেখানে ব্রেক পড়বেন এখানে ফ্যাক্টর দিতে পারেন, কারণ এইটুকু কি 7 ফ্যাক্টরিয়াল। তাহলে 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল। এই কনসেপ্টটা আপনাকে কাজে লাগাইতে হবে এই যে এই অঙ্কটাতে। যেমন 4 নম্বর প্রশ্ন দেখেন, 4 নম্বর প্রশ্নে সূত্র আর দরকার নেই, পারবেন, রেখে দিয়েছিলাম। 4 নম্বর প্রশ্নে 2টা ওয়ার্ড দিছে, ক্যালকাটা, যদিও বর্তমানে কলকাতা লেখে, এটা আগের নাম আর কি, আমেরিকা। 2টা ওয়ার্ড দিচ্ছে। এখন আপনাকে বলছে যে দেখান এটার বিন্যাস সংখ্যা এটার বিন্যাস সংখ্যার কত গুণ। মনে করেন এটার বিন্যাস হচ্ছে 16 আসছে, আর এটার বিন্যাস আসছে 2, তাহলে এটার এটা কত গুণ? 8 গুণ। বা এটা যদি আসে 15, এটা যদি আসে 5, তাহলে এটার সে এটার বিন্যাস কয় গুণ? 3 গুণ। আমরা যদি 2টা বিন্যাস বের করতে পারি তাহলে দেখাই যাবে খালি চোখে একটার বিন্যাসটা আর একটার কত গুণ। তাহলে আপনি অঙ্কটা দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে বইয়ের মতো, সেটা স্মার্ট মেথড, আর একটা হচ্ছে ডাইরেক্ট খ্যাত মেথড। মানে আপনি কলকাতাকে বিন্যাস করলেন টাইপ 1 অনুসারে, আমেরিকাকে বিন্যাস করলেন টাইপ 1 অনুসারে, পরে দেখালেন একটা আরেকটার বিন্যাস সংখ্যা কত। আর আরেকটা হচ্ছে দেখেন এই যে একটা আরেকটার যে বলছি 8 গুণ, কেমনে করছি? 16কে 2 দিয়ে ভাগ করলে 8, এই 15কে 5 দিয়ে ভাগ করলে কত? 3 গুণ। মানে একটাকে আরেকটার বিন্যাস দিয়ে ভাগ করলে আমাদের গুণটা বের হয়ে যায়। তাহলে আপনারা একটু খেয়াল করে দেখেন ক্যালকাটাকে কত রকম বিন্যাস করা যায় নিয়ম অনুসারে। 1, 2, 3, 4, 5, 6, 7, 7 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই, আচ্ছা ক্যালকাটাকে 7 ফ্যাক্টরিয়াল, এল লিখছি না এই জন্য হচ্ছে ভুল হয়েছে, মাথার মধ্যে উল্টা পাল্টা আসছে। CAL ক্যালকাটা তো 8 ওয়াট। হ্যাঁ, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এই যে 2টা C 2 ফ্যাক্টরিয়াল, 2টা A 2 ফ্যাক্টরিয়াল, 2টা T 2 ফ্যাক্টরিয়াল। এল এবং ইউ হচ্ছে আলাদা, এটা হচ্ছে ক্যালকাটার বিন্যাস। সেমভাবে আমেরিকার বিন্যাস যদি করেন, আমেরিকাতে আছে 7টা, আর এখানে রিপিট একমাত্র হচ্ছে 2টা A, তাহলে ভাগ হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। তাহলে আপনার একটার বিন্যাস আরেকটার কত গুণ বের করতে গেলে আপনাকে কী করতে হবে? একটাকে আরেকটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই বিন্যাসটাকে আমরা এই বিন্যাস দিয়ে ভাগ করব, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এবার আসেন ক্যালকুলেশন করি। 8 ফ্যাক্টরিয়াল আছে এখানে, এখানে আছে 7 ফ্যাক্টরিয়াল। এই জন্য আমি 8 ফ্যাক্টরিয়ালটাকে একটু ঢং করে 8 × 7 ফ্যাক্টরিয়াল লিখব। আর এখানে 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল আছে, যা আছে তা থাকুক। ভাগকে ইন্টু দিলে আমরা যদি উল্টে যাই, উপরে চলে যাবে 2 ফ্যাক্টরিয়াল, নিচে চলে আসবে 7 ফ্যাক্টরিয়াল ইন্টুর ইম্প্যাক্টে। এখন এই যে সুন্দর করে এটার লগে এটা কাটা আর এটার লগে এটা কাটা, তাহলে আমাদের কাটাকাটি গিয়ে অঙ্কটা ছোট হয়ে আসলো। তাহলে ছোট কি আসলো? উপরে থাকলো এখানে 8 আর নিচে 2 ফ্যাক্টরিয়াল মাত্র 2, অর্থাৎ 2 × 2। তাহলে এখানে আবার কাটাকাটি, 2 দিয়ে 8কে কাটলে 4, 2 দিয়ে 4কে কাটলে কত? 2, তাহলে অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে 2 গুণ। ইয়েস কমেন্ট করেন যদি বুঝে থাকেন, ইয়েস
সহজ। আমি আরেকটা করে দেব, বা করার দরকারও নাই, না করলেও পারবেন, একই নিয়ম। এরপর করে দিই, ইয়েস কমেন্ট করেন, তারপর আমি 5 নম্বরটা করে দিচ্ছি। আচ্ছা, 5-এ সেম মেথড, জাস্ট ওয়ার্ড চেঞ্জ। 5-এর ওয়ার্ড হচ্ছে রাজশাহী এবং বরিশাল, RAJ রাজশাহী। আর বরিশালের বানানটা যদিও এখন চেঞ্জ, এটা আগের কোশ্চেন, তো এটা যে ইন্টারমিডিয়েট বই থেকে কোশ্চেন নেওয়া, সেই বই এভাবে বানানো আছে আগের সিস্টেমে। এখন এখানে একটা এজ লাগাইছে বানানে ওরা। তাহলে এটার বিন্যাস সংখ্যা এটার কত গুণ? তাহলে আপনি নিয়ম অনুসারে লেখেন। এখানে 8টা বর্ণ আছে, 8 ফ্যাক্টরিয়াল। রিপিট কি আছে? A 2টা, H 2টা, আর নেই, বাকিগুলো আলাদা। আর এখানে বরিশালে 7টা, রিপিট আছে এই যে 2টা A 2 ফ্যাক্টরিয়াল, আর রিপিট নেই, বাকিগুলো আলাদা। তাহলে আপনার একটা বিন্যাস সংখ্যা আরেকটা কত গুণ বের করতে গেলে একটাকে আরেকটাতে ভাগ করতে হবে। ভাগটা ভগ্নাংশ আকারে দিতে পারেন, এভাবে দিতে পারেন। এখন এই যে যথারীতি আগের মতোই 8 ফ্যাক্টরিয়ালকে 8 × 7 ফ্যাক্টরিয়াল বানাতে হবে, যেহেতু এখানে 7 ফ্যাক্টরিয়াল আছে। আর নিচে 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল ইনটু উল্টে যাবে, উপরে 2 ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে 7 ফ্যাক্টরিয়াল। পরে কাটেন, এটা লগে এটা কাটা, এটা লগে এটা কাটা, শেষ। 8/2। 8/2 ফ্যাক্টর মানে 2, অর্থাৎ 4 গুণ হবে। সহজ অন্তর, ঠিক আছে। T3C কমেন্ট করেন। এরপর আমি টাইপ 2 করাবো। টাইপ 2 ছোট্ট টাইপ, পরীক্ষা আসবে না, তবে পরীক্ষা যা আসে সেগুলো করতে গেলে এই টাইপ 2-এর কনসেপ্টটা লাগবে। T2C কমেন্ট করেন, পরে টাইপ 3-তে যাব। পরে হচ্ছে টাইপ 2। 1 2 3 4 5 এই সংখ্যাগুলো আছে, বা 6 দিলেন, ঠিক আছে। এখন এই সংখ্যাগুলোকে আপনি এখান থেকে বলল যে কোনো 3টা সংখ্যা নিই। এখানে তো মোট 6টা সংখ্যা আছে, n = 6। আপনাকে বললো যে কোনো 3টা সংখ্যা নিয়ে কতগুলো সংখ্যা গঠন করা যায়, 3টা অঙ্ক নিয়ে। এগুলো তো অঙ্ক বলা হয়। তো 1 2 3 4 5 6 অঙ্কগুলো থেকে, মানে 6টা অঙ্ক থেকে 3টা করে না কতগুলো সংখ্যা তৈরি করা যায়। এখন আপনি এই সংখ্যাটা দুইভাবে তৈরি করতে পারেন। একটা হচ্ছে এরকম 1 3 6 2 4 5 3 4 1 2 6 3, এরকমভাবে। আরেকটা করা যায়, ধরেন 2 3 3 3 6 6 5 5 1 1 1, এগুলো। তো এই দুই ধরনের শব্দ, এই শব্দগুলোর বৈশিষ্ট্য হচ্ছে উইদাউট রিপিট। উইদাউট রিপিট, বাংলায় এটাকে বলা হয় পুনরাবৃত্তি ছাড়া। রিপিটের বাংলা হচ্ছে পুনরাবৃত্তি, উইদাউট মানে হচ্ছে ছাড়া, পুনরাবৃত্তি ছাড়া। আর এই জিনিসগুলোতে হচ্ছে রিপিট হয়েছে, তাহলে উইথ রিপিট, এটাকে বলা হয় পুনরাবৃত্তি সহ। পুনরাবৃত্তি সহ, ঠিক আছে।
এটাকে অল্টারনেট আরেকটা ভাষায় এটাকে নাম দেওয়া হয়, এটাকে বলা হয় একবার ব্যবহার করে। একবার ব্যবহার করে, মাত্র একবার করে ব্যবহার করছেন প্রত্যেকটা অঙ্ক, দেখেন কোনো কিছু রিপিট হয়নি। আর এটাকে আরেকটা নাম দেওয়া হয় এক বা একাধিকবার ব্যবহার করে। একাধিকবার ব্যবহার করে মানে আপনি রিপিট করছেন। তাহলে আমি কোনো একটা জায়গা থেকে কতগুলো স্টক থেকে আপনি যদি আপনাকে সংখ্যা গঠন করতে বলা হয়, তাহলে আপনি সংখ্যাগুলোকে কিভাবে ইউজ করবেন, প্রশ্নে একটা ডিরেকশন থাকবে যে আপনি কি অঙ্কগুলো একবার ইউজ করবেন নাকি এক বা একাধিকবার ইউজ করবেন। এভাবে বলতে পারে একবার ব্যবহার করে বা এক বা একাধিকবার ব্যবহার করে, অথবা পুনরাবৃত্তি সহ বা পুনরাবৃত্তি ছাড়া মেনশন করে দিবে। কারণ মেনশন না করলে আপনি পারবেন না। কারণ হচ্ছে সূত্র দুইটা, সিঙ্গেল টাইম ব্যবহার করলে সূত্র হচ্ছে NPR, আর রিপিট ব্যবহার করলে সূত্র হচ্ছে N⁴R। খেয়াল রাখবেন, রিপিট করে বা পুনরাবৃত্তি সহ সূত্র হচ্ছে N⁴R, আর সিঙ্গেল টাইম ইউজ করে সূত্র হচ্ছে NPR। এখন আপনাকে যদি বলা হয়, যেমন বইয়ের মধ্যে প্রশ্ন আছে, 1 নম্বর কোশ্চেন দেখেন, 1 2 3 4 5 অঙ্কগুলোকে প্রত্যেকবার যে কোনো সংখ্যকবার নিয়ে মানে হচ্ছে রিপিট করতে পারেন, নিয়ে আপনার 3 অঙ্কের কতগুলো সংখ্যা দূরে করা যায়। তাহলে আপনাকে প্রশ্নে বলেই দিছে, সেখানে কত দেখেন, প্রশ্নে বলে দিচ্ছে 1 2 3 4 5, তার মানে n এর মান হচ্ছে 5, যে কোনো 3টা নিয়ে, তাহলে r এর মান 3। এখন কোশ্চেন হচ্ছে আমরা কি 5p3 ইউজ করবো নাকি 5 পাওয়ার 3 ইউজ করবো, মানে NPR ইউজ করবো নাকি N⁴R ইউজ করবো, দ্যাটস দ্য ফ্যাক্ট। কোশ্চেনের ডিরেকশন দেখেন আপনাকে কী বলছে, যদি বলা হয় একবার ব্যবহার করা তাহলে উত্তর হবে এটা, যদি এক বা একাধিকবার ব্যবহার করা তাহলে উত্তর হবে এটা। যেহেতু যে কোনো সংখ্যকবার ব্যবহার করা বা এক বা একাধিকবার ব্যবহার করা বা পুনরাবৃত্তি সহ ব্যবহার করা বলে N⁴R হয়, সো এটা হচ্ছে অ্যান্সার। সো এখানে টাইপ 2তে আর কিচ্ছুই নাই, এই সিম্পল এই জিনিসটাই আছে যে এখানে পুনরাবৃত্তি সহ ব্যবহার করা N⁴R এর সূত্র। যদি বুঝে থাকেন ডান কমেন্ট করেন। তাহলে আমি চলে যাব টাইপ 4-এ। টাইপ 4 আর 5 হচ্ছে খুবই সহজ, মানে 5 টাইপ বলতে কোনো টাইপই অস্তিত্ব নাই। টাইপ 4 পারলে 5 অটোমেটিক্যালি পারবেন। অতএব টাইপ 5 পর্যন্ত আজকে পড়াবো, মূলত টাইপ 4টাই, কারণ টাইপ 5 হচ্ছে 1 মিনিটের পড়া। 4 পারলে টাইপ 5 1 মিনিটের পড়া, 4 না পারলে টাইপ 5 সারা জীবন পড়ে শেষ করতে পারবেন না, ব্যাপারটা ওই রকম। আচ্ছা, টাইপ 4 ওয়ার্ডটা দিয়েছে হচ্ছে ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেল শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কত রকম সাজানো যায়? ট্রায়াঙ্গেল শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কত রকম সাজানো যায়? দেখেন, ট্রায়াঙ্গেল শব্দটাতে মোট বর্ণ আছে 8টা। কাউন্ট করেন, মোট বর্ণ আছে কয়টা? 8টা। 8টা বর্ণের মধ্যে 5টা হচ্ছে কনসোনেন্ট আর 3টা হচ্ছে ভাওয়েল। 3টা ভাওয়েল কি কি? I A E। আর 5টা কনসোনেন্ট কি? T R N G L। এটা হচ্ছে শব্দের তর্জমা, এটা কিন্তু প্রথমে লিখতে হবে। ট্রায়াঙ্গেল শব্দটিতে মোট 8টি বর্ণ আছে, তার মধ্যে 5টি ব্যঞ্জন বর্ণ এবং 3টি স্বরবর্ণ রয়েছে। ভালো কথা। এখন আপনাকে বলছে আপনি এমনভাবে শব্দ সাজাতে হবে, 8টাই নিতে হবে, সবগুলো বর্ণ ব্যবহার করবেন, কিন্তু স্বরবর্ণগুলোকে একসাথে রাখবেন, এরা আলাদা আছে। যেমন এই শব্দটার মধ্যে দেখেন স্বরবর্ণ আলাদা আছে, এই যে এখানে 2টা আছে কিন্তু এখানে একটা আছে, আলাদা আলাদা থাকা যাবে না, এরকম গুটলি বেঁধে থাকবে। এরকম দেখেন, আমি ওয়ার্ড লিখি, ধরেন TLGIEANR, অর্থবাচক না, কিন্তু দেখেন 8টা নিয়ে আমি একটা শব্দ তৈরি করছি, কিন্তু এই শব্দে স্বরবর্ণগুলো একসাথে আছে, এদের মধ্যে সিকোয়েন্স ব্রেক হয়ে গেছে, বাট তারা একসাথে আছে। এই সিস্টেমে শব্দ সাজাতে হবে। আপনি যাই করেন, ধরেন পরে আর একটা শব্দ বানালাম LREAINGT বানালাম, কিন্তু এই যে দেখেন এরা একসাথে আছে, এরা একটা বাবলের মধ্যে ঢুকে গেছে, এরা জটলা ছুটবে না। এই জন্য একত্রে রাখার বিন্যাসের বেলায় বিন্যাসের নিয়মটা কি? অদল বদল করে আমাদের ভিন্ন ভিন্ন শব্দ পাবো। তাহলে এখানে যদিও বর্ণ আছে 8টা, কিন্তু এখানে বর্ণ অ্যাকচুয়ালি কাজ করে 6টার মতো।
এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আর এরা একটা বর্ণের নিয়ে আচরণ করে, এরা একটা বর্ণের নিয়ে আচরণ করে। এই জন্য এক জাতীয় বর্ণ মানে যাদেরকে একত্রে রাখার কথা দিয়ে এই ধরনের বিন্যাস যখন হবে, তখন যাদেরকে একত্রে রাখার কথা বলে তাদেরকে মিলে বর্ণ ধরতে হয় একটা, কারণ তারা একটা বর্ণের মতো আচরণ করে। আর বাকি বর্ণ কয়টা আছে? 5টা। তাহলে টোটাল বর্ণ হবে কয়টা? 6টা। এই জন্য সাজানো যাবে 6 ফ্যাক্টরিয়াল উপায়ে। যত বর্ণ তত ফ্যাক্টরিয়াল, যেহেতু সবগুলো ইউজ করতেছি। তাহলে 8টা বর্ণ আছে, 5টা কনসোনেন্ট, 3টা ভাওয়েল। যেহেতু ভাওয়েলগুলো একত্রে থাকবে, যারা একত্রে থাকবে তারা একটা বাবলে ঢুকে যায়, একটা বাবলে ঢুকে যায় মানে এরা একটা অ্যালফাবেটের মতো আচরণ করে। এই হিসাবে টোটাল বর্ণ কাউন্ট হবে 6টা, এরা মিলে একটা আর বাকি 5টা 6টা, সাজানো যাবে 6 ফ্যাক্টরিয়াল। কিন্তু একটা জিনিস দেখেন, এরা বাবলের ভিতরে ঢুকছে, কিন্তু এদের মধ্যে তো সিকোয়েন্স ব্রেক হয়ে যেতে পারে। এই যেমন এটা IEA, এখানে EAI বা IAE, উল্টাপাল্টা করতে পারেন না। এই জন্য এদেরকে আবার আলাদাভাবে সাজাইতে হবে যে কত রকম, অর্থাৎ বাবলের ভিতরে ঢুকছে ভালো কথা, কিন্তু এরা অদল বদল করে কত রকম সাজতে পারে। তাহলে 3টে অ্যালফাবেট অদল বদল করে সাজতে পারে 3 ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে এটা গুণ দিয়ে দিতে হবে 3 ফ্যাক্টরিয়াল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটার উত্তরটা দাঁড়ায় 4320। আমি আরেকটা কোয়েশ্চেন করাই, তারপর আপনারা ক্লিয়ার হবে। ধরেন আমি আরেকটা ওয়ার্ড লিখি, সায়েন্স। সেকেন্ড কোয়েশ্চেন, যেটা 2 নম্বর কোয়েশ্চেন। সায়েন্স শব্দটাতে মোট বর্ণ আছে 7টা, তার মধ্যে 4টা হচ্ছে কনসোনেন্ট আর 3টা হচ্ছে ভাওয়েল। এখন 3 ভাওয়েল কি কি আছে? I, E, E, দেখেন। আর কনসোনেন্ট 4টা কি কি আছে? S, C, N, C। আপনাদের এভাবে লিখতে হবে না, এটা বোঝার জন্য লিখতেছি, ফলো করবেন বই, বুঝবেন ক্লাস থেকে। এখন নিয়ম কি? সায়েন্স শব্দটার সবগুলো বর্ণ নিয়ে কত রকমের সাজানো যায়, যেখানে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। তাহলে কন্ডিশন দিচ্ছে স্বরবর্ণগুলো একত্রে থাকবে, তাহলে এরা মিলে হবে কয়টা বর্ণ? একটা। তাহলে টোটাল বর্ণ কয়টা হবে? 4টা কনসোনেন্ট আর ওরা একটা, মিলে হবে বর্ণ 5টা। তাহলে 5টাকে সাজানো যাবে 5 ফ্যাক্টরিয়াল। এখন এরা তো একটা বর্ণ, কিন্তু এই 4টার মধ্যে দেখেন এই যে সি রিপিট আছে, এই জন্য 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হবে, কারণ এই সাজানোটা হচ্ছে মূলত ব্যঞ্জন বর্ণের সাজানো। স্বরবর্ণ তো একটা, এদের মধ্যে রিপিট থাকলেও এরা তো একটার মতো আচরণ করছে। এখন এটা সাজানোর পরে যখন এই এদেরকে সাজাতে যাবেন, 3টাকে সাজানো যাবে কত উপায়ে? 3 ফ্যাক্টরিয়াল। কিন্তু এর মধ্যে দেখেন 2টা এ আছে, তাহলে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। এই গুণফলটা হচ্ছে আমাদের অ্যান্সার 180,010। তাহলে এই যে এখানে দেখেন 2টা শব্দ আমি লিখছি, এই শব্দটাতে কোনো রিপিটেশন নাই, 8টা বর্ণে আলাদা আলাদা, এই জন্য কোনো ভাগও হয় নাই। আর এই শব্দটাতে রিপিটেশন আছে ইন বোথ ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট, এই জন্য এটার ফরম্যাটটা হচ্ছে এরকম। এই 2টা ম্যাথ যদি বুঝে থাকেন একটু লেখেন যে স্যার বুঝছি, আমি আরেকটা অঙ্ক করাই দেব, আর একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি আরেকটা অঙ্ক করাই দেব। আচ্ছা, আপনারা ক্লিয়ার লেখেন, আমি এখানে বেড়া দিয়ে আরেকটা জিনিস করাই। ধরেন এইখানে তো প্রশ্ন বলছে স্বরবর্ণ একত্রে থাকবে, যদি আপনাকে বলতো যে ব্যঞ্জনবর্ণগুলো একত্রে থাকবে, তাহলে কি হতো? যারা একত্রে থাকবে তাদেরকে একটা ধরবেন, তখন হয়তো কি এই 4টা মিলে একটা বর্ণ, আর স্বরবর্ণ আছে 3টা, এই 4টা মিলে একটা বর্ণ আর স্বরবর্ণ 3টা, তাহলে মোট বর্ণ হতো 4টা, হয়তো 4 ফ্যাক্টরিয়াল। আর এই এখানে 2টা এ আছে, তাহলে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, ইনটু এই 4টাকে নিজেদের মধ্যে পরে আলাদা সাজাইতাম 4 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল হতো। এটা হয়তো যদি ব্যঞ্জনবর্ণ একত্রে রাখার কথা বলতো, যে কোনোটা বলতে পারে। যাদেরকে একত্রে রাখার কথা বলবে তাদেরকে ধরবেন একটা, এবার বাকি কয়টা আছে গুনবেন, ওই কয়টার সাথে একটা যোগ করবেন। তাহলে ব্যঞ্জনবর্ণ একত্রে থাকার কথা বলে এরা মিলে একটা, আর আছে 3টা, টোটাল হচ্ছে 4টা সাজাবো। এরপরে যাদেরকে একত্রে ধরছি এদেরকে সাজাই দেবো, মানে 2টা সাজানো করতে হবে। আরেকটা অঙ্ক করাই দিই। ধরেন 4 নম্বর কোয়েশ্চনটা দেখেন, ওয়ার্ডটা প্যারালাল। PA প্যারালাল। বলছে এই শব্দটার বর্ণগুলো একত্রে নিয়ে কতভাবে সাজানো যাবে? স্বরবর্ণগুলো পৃথক না রেখে। ভাই স্বরবর্ণগুলো পৃথক না রেখে মানে হচ্ছে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে। তার মানে আমাদের আবারও কন্ডিশন দিচ্ছে স্বরবর্ণ, যদিও মোস্ট অফ দ্য কেস স্বরবর্ণই দেয়।
তাহলে এখানে বর্ণ আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8, আবারও 8টা। এর মধ্যে স্বরবর্ণ কয়টা? 1টা 2টা 3টা। তাহলে 3 ভাওয়েল আছে কি কি? এ এ ই। আর বাকি 5টা হচ্ছে কনসোনেন্ট। এখানে হচ্ছে পি আর আর সবগুলো এল। এ হচ্ছে আমাদের শব্দ অ্যানালাইসিস। তাহলে স্বরবর্ণগুলো একত্রে থাকবে, এদেরকে মিলে ধরতে হবে একটা। তাহলে বর্ণ হবে 6টা, 6 ফ্যাক্টরিয়াল। এর মধ্যে 3টা এল আছে, 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। শেষ ব্যঞ্জনবর্ণ। পরে স্বরবর্ণ 3টাকে সাজাবো 3 ফ্যাক্টরিয়াল, 2টা এ আছে, 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। এই হচ্ছে রেজাল্ট। মোটেও জটিল কিছু না। আর আপনাদের ক্যালকুলেশন তো শিখেছি যে 6 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 720, 3 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 6, মুখস্থ রাখবেন। 3 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 6, আচ্ছা এটা কাটিয়ে দিতে পারেন। তাহলে আমাদের কি 720 ভাগ হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল 2 ইকুয়াল টু 360 রেজাল্ট। শেষ। টাইপ 4 ক্লিয়ার, T4C কমেন্ট হবে। দেন টাইপ 5 এক মিনিটে বলবো, বুঝে যাবেন। আচ্ছা, আপনারা একটা জিনিস কমেন্ট করেন তো। ধরেন একটা ক্লাসে 80 জন স্টুডেন্ট আছে মোট, একটা পরীক্ষা নিচ্ছেন, এতে 55 জন পাস করছে। আপনাকে বলা হলো কতজন ফেল করছে, বলেন তো কতজন? কমেন্ট করেন, যারা আছেন সবাই কমেন্ট করেন। একটা ক্লাসে টোটাল 80 জন স্টুডেন্ট, একটা পরীক্ষা নিচ্ছেন আপনি, এর মধ্যে 55 জন পাস করছে, কতজন ফেল করছে? পঁচিশ জন। এই যে 80 থেকে 55 বিয়োগ 25 জন। এই মেথডটাই টাইপ 5-এ ভালো হবে। টাইপ 5-এর কোশ্চেন হচ্ছে স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে বা পাশাপাশি না রেখে। যেমন ধরেন ট্রায়াঙ্গেল শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে কত রকম বিন্যাস করা যায়। তাহলে এটার মূল সূত্র হচ্ছে একত্রে না রেখে বিন্যাস সমান সমান মোট বিন্যাস মাইনাস একত্রে রেখে বিন্যাস। শেষ। মানে কতজন পাস করে নাই, তাহলে টোটাল স্টুডেন্ট থেকে পাস স্টুডেন্ট বাদ দিলে কি পাস না করা স্টুডেন্ট বেরোয়। তাহলে ট্রায়াঙ্গেল শব্দটাকে মোট বিন্যাস করা যায় 8 ফ্যাক্টরিয়াল। মনে করেন 8টা বর্ণ আছে, 8 ফ্যাক্টরিয়াল। আর একত্রে রেখে বিন্যাস আমরা করছিলাম একটু আগে, দেখবেন যে এটা 1 নম্বর কোশ্চেনে, টাইপ 4-এর 1 নম্বর কোশ্চেনে দেখছেন পড়াইছিলাম ট্রায়াঙ্গেল শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কত রকম বিন্যাস করা যায় এটা। তাহলে মোট বিন্যাস থেকে একত্রে রেখে বিন্যাসটা বিয়োগ দিয়ে দিলেই একত্রে না রেখে বিন্যাস বেরিয়ে যাবে। খুব সিম্পল ঘটনা, এটা মোটেও জটিল কিছু না। অর্থাৎ টাইপ 5 হচ্ছে ফুললি টাইপ 4-এর উপর বেস করা। ঠিক আছে? তো আপনারা টাইপ 5 পর্যন্ত আজকের দিনে করবেন। আগামীকাল রাত 10টায় আবার আপনাদের ক্লাস হবে, সেখানে এটার টাইপ 6 থেকে শুরু করব। তাহলে যদি এইটুকু বুঝে থাকেন, একটু কষ্ট করে কমেন্ট করেন অল ক্লিয়ার। ক্লাস বুঝে থাকলে অল ক্লিয়ার কমেন্ট করেন। আল্লাহ হাফেজ।